টানা ১৯ দিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাদের প্রচারণায় নতুনত্ব কী ছিল, এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাল হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। গতকাল তো মঙ্গলবার নির্বাচনী প্রচারণার শেষ সময় ছিল, সকাল 7:30 পর্যন্ত ১৯ দিন ধরে প্রচারণা চলেছে। জামায়াতের আমির এবং বিএনপির চেয়ারম্যান দুজনই অনেকগুলো জেলায়, অনেকগুলো অঞ্চলে গিয়েছেন নির্বাচনী প্রচারে। তো তারা তো বিভিন্ন জনসভায় অংশ নিয়েছেন, সেখানে তাদের কৌশল কী ছিল দুজনের? দুজন দুই রকমের কৌশল নিয়েছেন। আপনি জানেন যে তারেক রহমান ১৯ দিনে ৬৪টা জনসভা করেছেন এবং জামায়াতের আমির ১৯ দিনে ৬২টি জনসভা করেছেন। তারেক রহমানের জনসভায় কৌশল ছিল যে তিনি জনসভাটাকে কিভাবে প্রাণবন্ত করতে পারেন। তিনি জনসভায় আপনার লোকজনকে ডেকে এনেছেন, আবার নিজেকে ফ্যামিলি ম্যান হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এই দুটো কৌশল চোখে পড়ার মতো। জামায়াতের আমিরের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, উনি আসলে বলিষ্ঠভাবে জোরালোভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। তিনি অনেকটা খোলামেলার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আসলে জামায়াতের দীর্ঘদিনের চর্চার বাইরে। এই দুটো দিক আমরা দুই নেতার ক্ষেত্রে, এই চারটা দিক আমরা লক্ষ্য করেছি। তারেক রহমানের জনসভাগুলোয় মানে নতুনত্ব কি কি দেখেছেন? দুটোর কথা আপনি বললেন। জি, দেখেন আমাদের দেশে কি হয়, নেতারা স্টেজে ওঠেন, স্টেজে উঠে একটা ডায়াসে বসে ওনারা বক্তব্য দেন, আর এক পাশে হাততালি দেন, স্লোগান দেন নেতাকর্মীরা বা শ্রোতারা। কিন্তু এবার দেখা গেল তারেক রহমানের জনসভায় আসলে কোনো ডায়াস নেই, আবার ওই ধরনের রাজকীয় চেয়ার নেই, সামনে টেবিল পাতা নেই, কয়েকটা চেয়ার রাখা, সেখানে নেতাকর্মীরা বা দলের নেতারা বসছেন, আর তারেক রহমান একটা মাইক হাতে ঘুরে ঘুরে স্টেজে ঘুরে ঘুরে বক্তব্য দিয়েছেন। এবং উনি নানা বিষয়ে তার শ্রোতাদের সাথে ইন্টারাকশনের চেষ্টা করেছেন, যেটাকে বাংলায় বলা হয় মিথস্ক্রিয়া। মানে শ্রোতাদেরকে বলছেন, এই প্রশ্নের জবাব চাচ্ছেন, প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, আবার ভেতর থেকে কাউকে ডেকে আনছেন। আমরা দেখলাম যে সিলেটে যে প্রথম জনসভা তিনি করলেন, সেখানে দলের একজন কর্মীকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, তিনি হজ ওমরা করেছেন, তাকে জিজ্ঞেস করলেন যে ভেস্তে টিকিট ভেস্তে নেওয়ার মালিককে? উনি বললেন আল্লাহ। তখন তিনি শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দিতে পারে? আপনি জানেন যে জামায়াতের কোনো নেতা বা কর্মীরা আপনার ভেস্তে যাওয়ার কথা বলে ভোট চাইছে। এটার বিপরীতে একটা কাউন্টার দেওয়ার চেষ্টা। আরেকটা কৌশল দেখা গেছে যে তারেক রহমান কিন্তু নিজেকে একজন সুনাগরিক হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন। তিনি সিগন্যাল মানেন, ট্রাফিক সিগন্যাল মানেন, তিনি বাড়তি সুবিধা নেন না, এ ধরনের নানা কিছু। তিনি মির্জা ফখরুলকে দেখে উঠে দাঁড়িয়েছেন, নম্রতা, ভদ্রতা, এই বিষয়গুলো আমরা ইন্টারনেটে ছড়াতে দেখেছি। আরেকটা দিক হলো নিজেকে ফ্যামিলি ম্যান হিসেবে উপস্থাপন। আপনি জানেন বিষয়টা কি? আপনি জানেন যে বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে পরিবার সহ নির্বাচনী প্রচারণায় যায় প্রার্থীরা। সেক্ষেত্রে কি হয়, তিনি যে একজন স্নেহময়ী পিতা, তিনি যে একজন দায়িত্ববান স্বামী, পরিবারের একজন দায়িত্ববান ব্যক্তি, এটা প্রমাণের একটা চেষ্টা করে। পরিবারের প্রতি যখন আপনি দায়িত্বশীল হবেন, রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হবেন, এই ভাবমূর্তিটা তুলে ধরার চেষ্টা হয়। এবং এটা আমরা দেখলাম যে এবার তারেক রহমান নিজেকে একটা ফ্যামিলি ম্যান হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তার স্ত্রী 4টা জনসভায় অংশ নিয়েছেন, যদিও তিনি বক্তব্য দেননি। আমি বলছি ডাক্তার জুবাইদা রহমানের কথা। আবার তার মেয়ে, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, জুবাইদা রহমানও যাচ্ছেন নারীদের বিভিন্ন প্রোগ্রামে, যেটা তারেক রহমানের আসন কেন্দ্রিক, সেখানে প্রচার চালাচ্ছেন। এই যে জামায়াতের অনেক কেউ কোনো নেতাকর্মী নারীদের নিয়ে নানা বক্তব্য করছে। জামায়াত আমিরের একটা এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্ট, যেটা জামায়াত দাবি করেছে যে আসলে হ্যাক হয়ে দিয়েছিল, কিন্তু ওটা কিন্তু বিতর্ক তৈরি করেছে। বিপরীতে বিএনপি নারীদের ভোট পাওয়ার জন্য হয়তো তারা এই কৌশলটা নিয়ে থাকতে পারে। আচ্ছা, আপনি তারেক রহমানের নতুনত্বের কথা বলছিলেন, এর বাইরে কি কোনো বিতর্ক এসেছে তার বক্তব্যকে ঘিরে? হ্যাঁ, দু একটা বিতর্ক হয়েছে। যেমন ওনার বিতর্কের একটা দিক হলো ভুল তথ্য দেয়া। যেমন উনি কুমিল্লায় গিয়ে বলেছিলেন যে এখানে তিনি ইপিজেড করবেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কিন্তু কুমিল্লা ইপিজেড আগে থেকেই আছে। এরকম ভুল তথ্য দেওয়ার দু একটা উদাহরণ বিতর্ক দেখেছি। এর বাইরে মোটা দাগে বড় বিতর্ক তেমন একটা দেখা যায়নি। তারেক রহমানের তো এবারই প্রথম নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন। জি, তারেক রহমানের বয়স 57 বছর।
তো উনি 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলার বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। 2002 সালে তিনি দলটির যুগ্ম মহাসচিব হয়েছিলেন। তারপর জানেন তিনি 2008 সালের আগের যে তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই সময় তিনি নির্যাতনের শিকার হয়ে নির্বাসিত হন এবং দেশে ফিরে আসেন কিছুদিন মানে এবছর গত ডিসেম্বরে। তারপর ওনার মা মারা যান এবং তিনি এবার দুটো নির্বাচন দলের চেয়ারম্যান হন এবং দলের চেয়ারম্যান হিসেবে দুটো আসন থেকে নির্বাচন করছেন। একটা হলো বগুড়ার 6 আসনের প্রার্থী আর ঢাকা 17 আসনের প্রার্থী। আমরা তো তারেক রহমানের নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বললাম, এবার একটু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তার একটু প্রচারণায় আসি। তিনি আসলে কোন কোন বিষয়ে জোর দিয়েছেন এবার নির্বাচনী প্রচারণায়? জামায়াত আমির 19 দিনে 62টি জনসভা করেছেন। আমরা জনসভাগুলো ফলো করেছি। যেটা মনে হয়েছে আমাদের রিপোর্টে আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে, আমরা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি যে ওনার আর্টিকুলেশন মানে বক্তব্য প্রকাশ, বাচনভঙ্গি এগুলো বেশ বলিষ্ঠ ছিল। উনি দলের প্রথাগত বয়ানের বাইরে গিয়ে খোলামেলা কথা বলার চেষ্টা করেছেন, যেটা আমরা আগেই বলেছি। তিনি বিএনপিকে আক্রমণ করেছেন, আবার তারেক রহমানও তাকে জামায়াতকে আক্রমণ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি দলের নাম উল্লেখ করেননি কেউই। সেক্ষেত্রে একটি দল বলেছেন। জামায়াত আমির নিজের দলটাকে যে বিএনপির একটা বিকল্প হতে পারে, এবং বিএনপি এবং আগে যে দুই দলীয় রাজনীতি ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, এবার আওয়ামী লীগ নেই, তাদের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এই দুইটার বাইরে যে তৃতীয় শক্তি হিসেবে বিএনপি জামায়াত একটা বিকল্প হতে পারে এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, দুর্নীতি দমন করতে পারে, এই বিষয়গুলোকে বেশি জোর দিয়েছেন এবং এই বিষয়গুলোতে তিনি প্রতিপক্ষকে আক্রমণ করেছেন। কখনো বলেছেন চাঁদাবাজি করে ওই দলটা নেতাকর্মীরা, আবার বলেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সেটা নিয়ে তারেক রহমানের সাথে তার একাধিক বক্তব্য, পাল্টা প্রতিক্রিয়া হয়েছে। তো সব মিলিয়ে জামায়াত আমির আসলে তার দলের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছেন। তিনি হক, ইনসাফ ইত্যাদির কথা বলেছেন। সব মিলিয়ে দেখা গেছে যে উনি আসলে বলিষ্ঠভাবে, জোরালোভাবে এই কথাগুলোই বলার চেষ্টা করেছেন তার নির্বাচনী জনসভা ঘিরে। আপনি অনেকগুলো কথা বললেন তার কৌশল সম্পর্কে। এখানে কি আমরা যেহেতু বিশ্লেষণ করেছি, আমাদের পত্রিকাতেও আজকে গিয়েছে, এখানে কি কোনো নতুনত্ব দেখা গেছে তার জনসভাগুলোতে? জামায়াতের নেতাকর্মীদেরকে বা জামায়াতকে অনলাইনে অনেক শক্তিশালী বলা হয়, কিন্তু জনসভার ক্ষেত্রে আসলে যেটা তারেক রহমান করেছেন যে মিথস্ক্রিয়া করেছেন, ঘুরে ঘুরে বক্তব্য দিয়েছেন, একটা মাইক নিয়ে হেঁটেছেন, এরকমটা আসলে জামায়াতের আমিরের ক্ষেত্রে দেখা যায়নি। কিন্তু এই ধরনের কৌশল দেখা যায়নি, কিন্তু উনি যেটা নিয়েছেন সেটা হলো বলিষ্ঠ বক্তব্য দেয়া এবং খোলামেলা কথা বলা। এবং জামায়াত সম্পর্কে ইসলামী দল, কিন্তু উনি কিন্তু সব ধর্মের মানুষের নিরাপত্তার কথা বলেছেন, সব ধর্মের মানুষের মানে একটা মধ্য ডানপন্থী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা আমরা দেখেছি, এটা মনে হয়। আপনি দেখেন যে জামায়াত এবার হিন্দু সদস্যদেরও একজনকে প্রার্থী করেছে। এটা জামায়াতের জন্য নতুন, এরকম বিষয়গুলো দেখা গেছে। আমরা তারেক রহমানের সম্পর্কে বললাম, তা এবার যদি বলতেন যে জামায়াতের আমিরের কি এবার প্রচারণায় গুলোতে এমন কোনো কি বিতর্ক তৈরি হয়েছে তার কোনো কথার জেরে কিংবা কোনো কিছুতে? জি, তারেক রহমানের আমরা বিতর্কের কথা বলেছি, এবং জামায়াতের আমিরের ক্ষেত্রে দেখা গেছে যে ওনার যেটা বললাম এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের সম্পর্কে দেওয়া একটা পোস্ট নিয়ে ব্যাপক বিতর্ক হয়। পরবর্তীতে জামায়াত দাবি করে যে এই পোস্টটা আসলে হ্যাক করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বঙ্গভবনে একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়, কিন্তু পরের দিন তার জামিনও হয়। তো পুরো বিষয়টা আসলে বিতর্কটা জামায়াত অস্বীকার করেছে যে এটা তারা দেয়নি, কিন্তু বিতর্কটা রয়ে গেছে। আর একটা বিতর্ক আমরা দেখেছি যে কর্নেল অলিকে তিনি বিদ্রোহকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের সময় প্রথম। সেক্ষেত্রে এটা ছিলেন জিয়াউর রহমানকে আড়াল করার চেষ্টা, এটার একটা বিতর্ক দেখা গেছে, যেটা জামায়াতের আমিরের সমালোচনাকারীরা এই বিষয়টা তুলে ধরেছেন। এরকম ছোটোখাটো আবার দলের ভিতরে কিছু বিতর্ক আছে, যেমন বরগুনার এক নেতা ডাকসুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, পরে জামায়াত তাকে অব্যাহতি দেয়, দলের সদস্য পদে স্থগিত করা হয় এবং তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই বিতর্কগুলো জামায়াতের ক্ষেত্রে দেখা গেছে। আচ্ছা, তার মধ্যে আপনি যেটা দুটোই আসলে নারী কেন্দ্রিক বিতর্কগুলো।
জামায়াতের আমিরের এটা কততম নির্বাচন, তিনি কততম নির্বাচনে অংশ নিচ্ছেন? জামায়াতের ওয়েবসাইটে দেয়া যে তথ্য তাতে দেখা যাচ্ছে জামায়াত আমিরের বয়স 67 বছর। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, যেটা এখন এমএজি ওসমানী মেডিকেল কলেজ নাম আছে, সেখান থেকে তিনি চিকিৎসাবিদ্যা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং তিনি জাসদ ছাত্রলীগ করতেন। 1977 সালে জাসদ ছাত্রলীগ থেকে তিনি ছাত্র শিবিরে যোগ দেন, যেটা জামায়াতের ছাত্র সংগঠন। 1984 সালে তিনি জামায়াতে যোগ দেন এবং 2019 সালে আমির হন। এর আগে তিনি নির্বাচন করেছেন 2001 সালে মৌলভীবাজার 2 আসন থেকে। সেখানে তিনি দলের প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে পরাজিত হন। ভোট পেয়েছিলেন 12,415। রাতের ভোট হিসেবে যে পরিচিত, যে 2018 সালের নির্বাচন, ওই আসনে কিন্তু তিনি ঢাকা 15 আসন থেকে প্রার্থী হয়েছিলেন, যেটা মিরপুর এবং কাফরুলে অবস্থিত। ওই আসনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছিলেন, তখন কিন্তু জামায়াতের নিবন্ধন ছিল না। তো আওয়ামী লীগ ওই ভোটে ব্যাপক কারচুপি করে, কিন্তু তারপরে শফিকুর রহমান প্রায় 39,000 ভোট পান। এবারও তিনি একই আসন থেকে লড়ছেন। এই যে দুই নেতা নানাভাবে প্রচারণা চালালেন, আপনার কি মনে হচ্ছে যে ভোটের মাঠ, আগামীকাল নির্বাচন, ভোট দেবেন জনগণ, এই জনগণের ভোট পেতে কৌশলগুলো কতটা কাজে লাগতে পারে? নির্বাচনে জেতার জন্য প্রচার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অনলাইন এবং অফলাইন দুই প্রচারই খুব গুরুত্বপূর্ণ। আগে অফলাইন প্রচার মানে জনসভাটা বড় ভূমিকা রাখত, এখন অনলাইনে প্রচুর প্রচার হয়। একটা দল তার ইশতেহারে কি উপস্থাপন করছে, তা কি অঙ্গীকার করছে, এই বিষয়গুলো প্রচারের ক্ষেত্রে মানে ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলে। আবার দলটির অতীত, তার ক্রেডিবিলিটি, এগুলোও তার প্রভাব ফেলে। সব মিলিয়ে তার প্রার্থী তালিকা কে, তার প্রার্থীদের পরিচিতি কতটা, তার প্রার্থীদের প্রভাব কতটা, তারা কতটা জনগণের সাথে ছিলেন, সব মিলিয়ে কিন্তু নির্বাচনের ফলাফল তৈরি হয়। এবং সাংগঠনিকভাবে কোন দল কত শক্তিশালী সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রচার একটা উপাদান। এখন এগুলো কতটা প্রভাব ফেলছে, কার বক্তব্য কী বক্তব্য প্রভাব ফেলছে, সেটা আসলে বোঝা যাবে আমরা 12 তারিখ নির্বাচনের পরে। সেটা এখনই মন্তব্য করার সুযোগ নেই। তবে নানা জরিপ আসছে, সেই জরিপগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সেই জরিপগুলোর বেশিরভাগে বিএনপিকে এগিয়ে রাখার কথা বলা হচ্ছে। আবার কোনোটিতে জামায়াত এবং বিএনপির খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে। কিন্তু বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে, অনেক বেশি এগিয়ে আছে, এটা কিন্তু কোনো জরিপ বা কেউ আমরা পাইনি। তো সব মিলিয়ে দেখা যাক। আর তো ভোট তো আগামীকাল 12 তারিখ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।